বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভি স্টোরি টেলিং পডকাস্টে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস দেবদীপ ঘোষালের লিখিত ইনক্রেডিবল ব্রিথ টেকিং অ্যান্ড আদার স্টোরিজ, দ্বিতীয় পর্ব। প্রথম গল্প, দ্য ঘোস্ট অফ ডোনা। আমি জানি না তুমি গোয়ার ডোনা পাওলা সমুদ্র সৈকতের কথা শুনেছ কিনা। এটি পানাজির ডোনা পাওলা পাড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি মান্ডোভি এবং জুয়ারি নদীর মিলনস্থলে অবস্থিত এবং আরব সাগরে প্রবাহিত হয়েছে। সমুদ্র সৈকতটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে একটি পাথরের স্থানও রয়েছে যেখানে আমরা সমুদ্র দেখতে পাই এবং সূর্যাস্ত। ফাদার টেরি নিয়েল গির্জা থেকে বেরিয়ে ডোনা পাওলা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি আবাসস্থলে আসছিলেন। রাত প্রায় 10টা, ঠান্ডা বাতাস বইছিল। আচমকাই কোথা থেকে একটি ছায়া এসে হাজির হলো তার সামনে। দেখে মনে হলো একটি মহিলার ছায়া এটি। আচমকাই ফাদার টেরিকে আঁচড় দিতে শুরু করে সেই ছায়াটি। তিনি কিছু বুঝতে পারার আগে ছায়াটি তার ঘাড় ভেঙে তার শিরচ্ছেদ করে। রক্তাক্ত অবস্থায় ফাদার টেরির প্রাণহীন দেহ সমুদ্র সৈকতে পড়ে থাকে। সকালে সমুদ্র সৈকতে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ আসে। তারা ভেবেছিল কোনো হিংস্র প্রাণী এটি করেছে, কিন্তু কাছাকাছি এলাকায় কোনো প্রাণী ছিল না। তাই এই মামলাটি অমীমাংসিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভরত দেশপান্ডে ছিলেন একজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি একটি ফাইন্যান্স কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করতেন। তিনি সবেমাত্র মুম্বাই থেকে গোয়া চলে এসেছিলেন। তিনি এবং তার স্ত্রী ডোনা পাওলা সমুদ্র সৈকতের কাছে একটি ছোট ভিলায় থাকতেন। একদিন তিনি সমুদ্র সৈকতের পাড় যাচ্ছিলেন। হঠাৎ তার গাড়ির সামনে একটি ছায়া এসে আবারও হাজির হল। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন যে তিনি তার গাড়ি দিয়ে কাউকে হত্যা করছেন। তিনি কিছুটা মাতালও ছিলেন। গাড়ি থেকে নামতে নামতে তিনি দেখলেন সামনে কেউ নেই। গাড়ির ভেতরে যাওয়ার সময় আচমকা একটি মহিলার ছায়া দেখা দিল তাকে। ভরতের মেরুদণ্ড বয়ে একটা শীতল অনুভূতি নেমে গেল। তিনি কি ভূত দেখছেন? সেই মুহূর্তে ছায়াটি তাকে বলে উঠল, তোমার কি কিছু মনে আছে ক্যাসপার? ভরত বলে ওঠে, তুমি কে? এবং আমার নাম ক্যাসপার নয়, আমি ভারত। ছায়াটি বলে উঠল, আমি আশা, তুমি কি আমাকে মনে রাখোনি? এরপরে ছায়াটি পর্তুগিজ ভাষায় একটি কবিতা উচ্চারণ করল। ভালোবাসার সীমানা তোমার সাথে একটা সুতোর মতো জড়িয়ে আছে।
তোমার গোলাপি চোখ আমাকে এই দুঃখী পৃথিবীতে বেঁচে থাকার জন্য সাপোর্ট দাও। সমুদ্রের গভীরতা অবিরাম, কিন্তু ভালোবাসার রং তোমার স্পর্শে আবদ্ধ। আমার চোখের অশ্রু চিরকাল তোমার থাকবে। তুমি আমার মুকুটের রত্ন, ঈশ্বরের করুণা আমাকে দিয়েছে। তোমার ভালোবাসার উপহার এটা যেন স্থায়ী হয়, আমার রক্তের শেষ ফোঁটা পর্যন্ত তোমার হৃদয়ের ক্যানভাসকে আলোকিত করে। ভরত কবিতাটি শুনে বলল, কে তুমি? আমি ছোটবেলা থেকেই স্বপ্নে এই কবিতাটি শুনে আসছি। এরপর ছায়াটি তার পূর্বজন্মের কথা বলল। তোমার নাম ক্যাসপার ড্রেক্স এবং আমার নাম আশা সিং। তুমি একজন পর্তুগিজ ভ্রমণকারী ছিলে যে গোমন্তকে এসেছিলে, যার নাম এখন গোয়া। আমরা প্রেমে পড়েছিলাম এবং ডোনা পাওলার কাছে গির্জায় বিয়ে করেছিলাম, কিন্তু আমাদের বিয়ে দেওয়া ফাদার টেরি আমার দেহ চেয়েছিলেন। তাই তিনি এক রাতে আমাদের ডেকে তোমার বুকে ছুরি রেখে আমাকে ধর্ষণ করেন। আমার দেহটি জলাশয়ে ফেলে দেওয়া হয় এবং তোমার দেহটি কবরস্থানে দফন করা হয়। ফাদার টেরি লোকেদের বলেন যে কিছু দস্যু তোমাকে হত্যা করে আরব সাগরে ফেলে দিয়েছে। হঠাৎ ভরত সব কিছু মনে করতে শুরু করে। সে চিৎকার করে বলল, আশা, আমার সব কিছু মনে আছে। তুমি যে কবিতাটি বলেছিলে তা আমি লিখেছিলাম। এরপর আশার ভুতুরে ছায়াটি বলে উঠল, এখন আমি শান্তিতে স্বর্গে যেতে পারি। আমি মুক্তি পাইনি কারণ আমার দেহটি দফন করা হয়নি, বরং তুমি যখন কবরে ছিলে তখনই তোমার পুনর্জন্ম হয়। বিদায়, আমার ভালোবাসা নিও। এই কথাটি বলে আশা সিংয়ের ছায়া বাতাসে অদৃশ্য হয়ে গেল। Black Invention. দ্বিতীয় গল্প, টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন তার সবচেয়ে মৌলিক অর্থে পদার্থ বা শক্তিকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তাৎক্ষণিকভাবে পরিবহনের অরেকটিক ধারণাকে বোঝায়, যার মধ্যে ভৌত স্থান অতিক্রম না করে। এটি বিজ্ঞান কল্পকাহিনীতে একটি সাধারণ ট্রোপ, যা প্রায়শই বস্তু বা মানুষের তাৎক্ষণিক গতিবিধি হিসাবে চিত্রিত হয়। যদিও সত্য তাৎক্ষণিক পদার্থ টেলিপোর্টেশন সম্পূর্ণরূপে তাত্ত্বিক, কোয়ান্টাম টেলিপোর্টেশন, কোয়ান্টাম তথ্য স্থানান্তর একটি প্রক্রিয়া, কোয়ান্টাম পদার্থবিদ্যায় অধ্যয়ন করা একটি বাস্তব ঘটনা। আমি তোমাদেরকে সমাচরণ লাহিড়ী সম্পর্কে একটি ঘটনা বলবো। তিনি একজন যোগী ছিলেন এবং তিনি নতুন টেলিপোর্টেশন করেছিলেন। তিনি এই ঘটনাটি তার অটোবায়োগ্রাফি অফ অযোগী বইয়ে লিখেছেন। পাঠকদের বিবেচনার ভিত্তিতে নাম এবং স্থান পরিবর্তন করা হয়। তখন ব্রিটিশ রাজ্যের সময় ছিল এবং সমাচরণ লাহিড়ী কলকাতাতে একটি আর্থিক সংস্থায় হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বসের নাম ছিল মিস্টার জন ম্যালকম। একদিন তিনি তার বসকে খুব বিষণ্ণ এবং হতাশ দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ম্যালকম বললেন যে আমার স্ত্রী লন্ডনে থাকেন, তিনি খুব অসুস্থ এবং হাসপাতালে আছেন, কিন্তু আমার এত কাজ আছে যে আমি তাকে দেখতে লন্ডনে যেতে পারবো না। মিস্টার লাহিড়ী কিছু বললেন না এবং সেই স্থান ছেড়ে চলে গেলেন। কয়েকদিন পর তিনি মিস্টার ম্যালকমকে বললেন যে আপনার স্ত্রী অলরাইট। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানেন? সমাচরণ লাহিড়ী বললেন, আমি জানি আপনি শীঘ্রই আপনার স্ত্রীর কাছ থেকে একটি চিঠি পাবেন,
কয়েকদিন পরে তিনি তার স্ত্রীর কাছ থেকে একটি চিঠি পেলেন এবং তিনি বললেন যে আমি ভালো আছি এবং আমি আপনাকে দেখতে ভারতে আসছি। মিস্টার ম্যালকম খুব খুশি হলেন। কয়েকদিন পর তিনি কলকাতায় আসেন। একটি পার্টির আয়োজনও করা হয়েছিল এবং মিসেস ম্যালকম যখন মিস্টার সমাচরণ লাহিড়ীকে দেখতে পান তখন তিনি বললেন, কেমন আছেন স্যার? লন্ডন ভ্রমণটা ভালো ছিল তো? মিস্টার ম্যালকম অবাক হয়ে যায়। তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনি তাকে কিভাবে চেনেন? আদৌ সমাচরণ লাহিড়ী কিন্তু কোনোদিনই লন্ডন যায়নি। সে বলে বসে, তোমার একটা চিঠি নিয়ে এসেছিল এবং আমি তাকে বলেছিলাম যে হাসপাতালে তোমাকে বলার অধিকার আমার আছে। মিস্টার ম্যালকম অবাক হয়ে গেলেন যে একজন মানুষ একই সাথে ভারত এবং যুক্তরাজ্যে কিভাবে থাকতে পারে। মিস্টার লাহিড়ী বললেন, ধ্যানের মাধ্যমে আমি আমার আত্মাকে বিশ্বের যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি। আমার অবচেতন মন লন্ডনে তোমার স্ত্রীর সাথে দেখা করেছিল, কিন্তু আমার দেহ কলকাতাতেই ছিল। এটি টেলিপোর্টেশনের একটি স্পষ্ট উদাহরণ ছিল। Black Invention. তৃতীয় গল্প, ভিলা ক্যাসানোভা। রাজ এবং সোনাম নতুন বিবাহিত। রাজ চিকাগোতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করত। সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তারা ফ্রান্সে সম্মাননা জানাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্যারিসে পৌঁছানোর পর তারা একটি হোটেল চেক করে। পরের দিন তারা আইফেল টাওয়ার, নেপোলিয়ান বোনাপার্টের সমাধি এবং লুভার জাদুঘর দেখে। তারপর তারা বার্গান্ডি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি গাড়ি ভাড়া করে তাদের যাত্রা শুরু করার জন্য। রাজ গাড়ি চালাচ্ছিলেন এবং রাত প্রায় 11টা বাজে। হঠাৎ তারা একটি তুষার ঝড়ের কবলে পড়ে এবং তাদের গাড়িটা কাজ করা বন্ধ করে দেয়। জীবনের কোনো চিহ্ন না থাকায় সোনাম ভয় পেয়ে যান এবং তারা একটি বনের ভেতরে ছিলেন। সোনাম বলে ওঠে, এখন আমরা কি করব? কোথাও কি কোনো সাহায্য নেই? রাজ বলল, চিন্তা করো না, চলো রাত কাটানোর জন্য একটা হোটেল বা বাসা খুঁজে বের করি। সকালে আমি একজন মেকানিক ডেকে গাড়ি সার্ভিসিং করাবো। তারা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। কাছাকাছি একটাও বাড়ি ছিল না এবং প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তারা দেখতে পেল একটি বড় ভিলা। বোর্ডে লেখা ছিল ভিলা ক্যাসানোভা। তারা ঘন্টা বাজালো এবং একজন সুন্দরী তরুণী দরজা খুলল। তার বয়স সম্ভবত 30-এর কোঠায়। সে বলল, স্বাগতম, আমার নাম লুইস পেটিট। তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে এবং রাতের জন্য তোমার একটি আশ্রয়ের প্রয়োজন। কথাটি শুনে সোনাম অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে বসে, তুমি এটা কিভাবে জানো? লুইস বলে ওঠে, মানুষ সম্ভবত এই জঙ্গলে হারিয়ে যায় এবং আশ্রয়ের জন্যই আসে এই ভিলাতে। এখানে এটাই একমাত্র ঘর। তাই তারা ঘরে ঢুকল। ঘরটি বিশাল ছিল। ঘরগুলি ফুটবল মাঠের আকারের ছিল। দেওয়ালে মধ্যযুগীয় যুগের ছবি ঝুলছিল। রাজ লুইসের সৌন্দর্য এবং মনোমুগ্ধকর কথাবার্তায় সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। লুইস রাজের গলায় পড়া ওম লকেটটির দিকে তাকিয়েছিল। লুইস তাদের একটি বিশাল ঘরে নিয়ে গেল এবং বলল, তোমরা এখানে রাতের জন্য বিশ্রাম নিতে পারো। আমি তোমাদের জন্য কিছু খাবার আনতে চাই। রাজ জিজ্ঞাসা করলো, কত টাকা দিতে হবে? লুইস বলল, টাকার দরকার নেই, কারণ তোমরা আমার অতিথি। কয়েক মিনিটের মধ্যে সে কিছু চিকেন সসেজ এবং এক বোতল ওয়াইন নিয়ে ফিরে এলো। সে বলল, শুধু ওয়াইনটার স্বাদ নাও, এটা বার্গান্ডি অঞ্চলের। তারপর সে বলল, শুভরাত্রি স্যার, সকালে দেখা হবে, এবং লুইস চলে গেল। দম্পতি তাদের রাতের খাবার খেয়ে রাতের জন্য ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করল।
রাজ এবং সোনামের নতুন বিবাহিত ছিল বলে তাই তারা যৌন মিলনের কথা ভাবল। তারা উলঙ্গ হয়ে যৌন মিলন শুরু করলো। এরপর তারা কিছুক্ষণ গল্প করলো এবং তারপর রাতের জন্য ঘুমিয়ে পড়ল। সময়টা ঠিক রাত 3টে। রাজ ঘুমাচ্ছিল। আচমকাই সে শুনতে পেল একটি মহিলার কণ্ঠস্বর তাকে ডাকছে। কণ্ঠস্বরটি সম্মোহিত করছিল এবং রাজ সেই আওয়াজের পেছনে চলতে শুরু করল। কণ্ঠস্বরটি ডাকতে ডাকতে বলল, রাজ দয়া করে আমার কাছে এসো, আমি বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তারা যে ঘরে ঘুমাচ্ছিল তার কাছে একটি বেসমেন্ট ছিল, সেখান থেকে এই শব্দটি আসছিল। যখন সে বেসমেন্টে প্রবেশ করলো সে দেখতে পেল লুইস সম্পূর্ণ নগ্ন এবং তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে তাকে প্রলুব্ধ করে তার পোশাক খুলে সহবাস শুরু করলো। হঠাৎ লুইস একটি ছুরি বের করে রাজকে ছুরিঘাত করতে চাইল। সে হঠাৎ বেরিয়ে এসে আত্মরক্ষার চেষ্টা করলো। রাজ লুইসকে জিজ্ঞাসা করলো, কেন তুমি আমাকে হত্যা করতে চাও? আমি কি করেছি? লুইসের চোখ লাল হয়ে গেল এবং সে বলল, তুমি আমার অতীত সম্পর্কে জানতে চাও? খুব ভালোভাবে সে বলল, 100 বছর আগে আমি এই ভিলায় আমার স্বামীর সাথে থাকতাম। তার নাম ছিল ক্যাসানোভা। সে আমার সাথে প্রতারণা করত এবং অন্য মেয়েদের আমার বাড়িতে এনে তাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করত। আমি হতাশগ্রস্ত এবং বিরক্ত ছিলাম এবং তার সাথে ঝগড়া করতাম। আমি জাদুবিদ্যা অনুশীলন করতাম এবং একদিন আমি একটি চুক্তি করি শয়তানের সাথে। সেই শয়তান আমাকে বলেছিল, যদি তুমি মানুষ বলি দাও এবং তাদের কলিজা কেটে খাও তাহলে তুমি অনন্ত জীবন এবং অনন্ত যৌবন পাবে। তাই আমি আমার স্বামীকে হত্যা করেছি এবং তার কলিজা খেয়েছি। তারপর থেকে আমি অনেক মানুষকে হত্যা করেছি এবং তাদের কলিজা খেয়েছি। আমার বয়স এখন 50। যখন সে রাজের কলিজা ছিঁড়তে যাচ্ছিল তখন আচমকাই রাজ কোথার থেকে এক কণ্ঠস্বর শুনতে পায়, লুইসের কপালে ওম লকেটটি স্পর্শ করাও। আওয়াজটি শুনেই লুইস হঠাৎ চিৎকার করতে শুরু করে। তারপর তার শরীর আগুনে জ্বলে ওঠে এবং সে জীবন্ত পুড়ে যায়। তার শরীর ছাই হয়ে যায়। রাজ ক্লান্ত এবং হতাশ হয়ে ঘরে ফিরে আসে। সকালে তারা একজন মেকানিককে ডেকে গাড়ির সার্ভিসিং করিয়ে তাদের গন্তব্যে চলে যায়। রাজ তার জীবনে কখনো সোনামকে এই ভয়াবহ ঘটনা সম্পর্কে কিছু বলেনি। যে কণ্ঠস্বর সে শুনেছিল তা আসলে কার কণ্ঠস্বর রাজ তা কখনো জানতেই পারেনি। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। আমাদের চ্যানেলে নতুন একটি সিরিজ শুরু হয়েছে প্রতি মঙ্গলবার, যেখানে গল্প পাঠাবেন আপনারা এবং পড়ে শোনাবো আমরা।